আমরা জিওমেট্রি ক্লাস আরও দুইটা নিব, মানে আমরা জিওমেট্রিটাকে খুব ভালোভাবে চেষ্টা করবেন আমার সাথে সাথেই যেন শেষ হয়ে যায়। এরপরে শুধুমাত্র আপনার থাকবে কি, আপনি হচ্ছে প্রবলেম সলভিং করবেন। মানে যত বেশি পরিমাণ ম্যাথ করবেন তত আপনার হচ্ছে অ্যাডভান্স লেভেল গ্রো হবে। তবে এইটুকু চেষ্টা করবেন যেন আমার সাথে আপনাদের, আমি যে আরও দুইটা ক্লাস নিব আপনাদের বা আপনাদের হোমওয়ার্ক দিব, জাস্ট ব্লাইন্ডলি ওই হোমওয়ার্কগুলো করে ফেললে আর কিছু লাগবে না। বিকজ আজকে 5 এলবি পড়ানো দিয়েছিলাম, আমরা কি করব সেই টপিকটা সহ আমরা ডিসকাশন করব আজকে। বেসিক, ওই যে বেসিক আপনি ভিডিওতে পেয়েছেন সেটা একদম ধরে ধরে একদম গুছিয়ে গুছিয়ে ভিডিওগুলো আমি মানে পড়াবো আজকে। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, ভাই আমি ক্লাসে আমাকে পরে কল দেন। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা কি করব, টোটাল কেএমএফ এ জিওমেট্রি নিয়ে যা আছে তাকে দুইটা ভাগ করব। টোটাল 70টার মতো ম্যাথ আছে কেএমএফ এ, অর্থাৎ হাই লেভেল ম্যাথ যেগুলোকে বলি আমরা, আপনারা বুঝছেন এতদিনে, সেটাকে দুই ভাগ করে অর্ধেক ভাগ দিব, পড়াশোনা করে আসবেন, সব করে আসবেন, দেন আমরা সেগুলো সলভ করবো আরেক অর্ধেক ভাগ। অর্থাৎ 3টা ক্লাসের মধ্যে আপনি কি করবেন, 5 এলবি পুরোটা শেষ হয়ে যাচ্ছে, কেএমএফ পুরোটা শেষ হয়ে যাচ্ছে। যেটা আপনি হয়তো বা কোর্সের পরে নিজে নিজে পড়তে হইতো, সেটা আমি একদম জিওমেট্রি পার্ট পুরোটাই ক্লাসের মাধ্যমে করাই দিব। অর্থাৎ আপনি হোমওয়ার্ক করে আসবেন, ক্লাসে আপনি প্রবলেম ডিসকাশন করবেন। অর্থাৎ ক্লাসের মাধ্যমে 3টা ক্লাসের মধ্যে আপনার জিআরই লাইফের জিওমেট্রি অধ্যপন্ত শেষ হয়ে যাবে। এরপরে কি করা, এরপরে হচ্ছে রিয়েল কোশ্চেন যখন মক দিবেন তখন সেখান থেকে নিজের নলেজটাকে আরো একটু বাড়ানো। আমি কি বুঝাতে পারছি যে 3টা ক্লাস খুব ইম্পর্টেন্ট, 3টা ক্লাসের উপর জিওমেট্রির পুরো চ্যাপ্টারগুলো চলে আসবে, মানে পুরো ম্যাথগুলো কেএমএফ এর একটা মতো বাদ থাকবে না। বুঝাইতে পারছি? হোমওয়ার্ক বা কি করতে চাচ্ছি বুঝছি সবাই? কথা বলেন, বুঝছেন? জি ভাইয়া। ওকে, জি সো ভাইয়া। আজকে আমরা জানি হোমওয়ার্ক টোটালি কমপ্লিট করতে পারেন নাই। জি ভাইয়া, বুঝতে দ্যাটস পারছি। আমরা আজকে ডিসকাশন বেসিকটা আবার পড়াই দিব, যেটা ভিডিওতে আছে সেটা আবার হাতে কলমে পড়াই দিব। নেক্সট ক্লাসটা আবার কেএমএফ এর মানে জিওমেট্রির উপরে বা কোয়ান্টের উপরে হবে, সেটা নেক্সট রবিবারে হবে। যেহেতু রবিবারে হবে, মাঝখানে 2 দিন গ্যাপ আছে, এই 2 দিনে কী করবেন, আমি কেএমএফ এর 40টা ম্যাথ দিব, সেটা করবেন, সেটার সলিউশনও সাপোর্টিং ভিডিও থাকবে, সেটাও দেখে আসবেন। এক্সট্রা হিসেবে প্রথম কাজ যে গ্যাপটা আছে গ্যাপটা পূরণ করবেন। অর্থাৎ এই ম্যাথটা এখানে যে বেসিকটা ভিডিওটা দেখেন যেটা মিস আছে এটা আবার ক্লিয়ার করবেন। অর্থাৎ আগামী রোববারে পর্যন্ত শুধু জিওমেট্রি করতে থাকবেন। এরপর আবার ভারবেলা যাব, সমস্যা নাই, জাস্ট একটা ক্লাস আবার আমরা ম্যাথে যাব। তো ম্যাথ হচ্ছে আমরা কি, আমি যদি একটু দিয়ে দিই, ধরেন হচ্ছে আচ্ছা, তো নেক্সট কি, এই যে এখানে সেকশন 4-এ টোটাল দেখেন, টোটাল হচ্ছে জিওমেট্রির উপরই টোটাল ম্যাথ আছে প্রায় 69টা বা 70টা ম্যাথ। তো এই ম্যাথের প্রথম 50% ম্যাথ আপনি বাসায় করে আসার ট্রাই করবেন। একটা একটা করে প্রথমে ভিডিও দেখবেন না, করবেন, দেন কোনোটা না বুঝলে ভিডিও দেখবেন। ক্লাসে আমরা কি করব, পুরো জিনিসটা যে যে প্রত্যেকটা ম্যাথে আবার ডিসকাশন করব যে কোথায় কার কী প্রবলেম আছে সেটা। অর্থাৎ আপনি এরপরে বারবার এরপর আবার কোয়ান্টে বাকি পার্টটা, অর্থাৎ আপনি ক্লাসের মধ্যেই সব পেয়ে যাবেন আর কি ম্যাথেরগুলো। তার মানে আমরা ক্লাসই কেএমএফ আপনাকে কিন্তু করাই নিয়ে যেতেছি। সো হোমওয়ার্কটা ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা রাখতেছি সেম কাজ, যে আপনার হোমওয়ার্ক থাকবে এই নেক্সট রবিবারে এই পার্টটা যারা রিভিশন দেন না আবার পড়বেন, রিভিশন দিয়ে এই পার্টটা এই ম্যাথগুলো করে আসবেন। বুঝতে পারছি হোমওয়ার্কটা ভাই? একদম ব্যাক টু ব্যাক রাখার কারণ হচ্ছে যে জি ভাইয়া। অনেকে 2টা অধ্যায় হয়তো মিস গেছেন, সবার আগে 2টা অধ্যায় করবেন, তারপরে এই ম্যাথগুলো করবেন। মাঝখানে যেহেতু শুক্রবার আছে, শনিবার আছে, সো এনাফ সময় আছে, এটাও করতে পারবেন। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। ওকে, সো হোমওয়ার্ক যদি ক্লিয়ার থাকে, এবার আমরা আমাদের একদম ইন হ্যান্ড বেসিক থেকে যাই জিওমেট্রি। ওকে, আচ্ছা, জিওমেট্রি ক্ষেত্রে কি, জিওমেট্রিতে আমরা খেয়াল করব 2টা পোর্শনে ভাগ হয়েছে। একটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি,
আর একটা হচ্ছে জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রিকে জিওমেট্রি থেকে আলাদা করছে জিআরই। কিভাবে আলাদা করছে? আপনার কি যেন হচ্ছে সিলি মিস্টেকটা হয়, আপনাকে একটু মানে কনফিউজ করার জন্য আলাদা করছে, যে তারা বলতেছে যে জিওমেট্রিগুলো আমি স্কেলে আঁকি নাই। অর্থাৎ জিওমেট্রিগুলো আপনি যদি দেখে থাকেন যে এটা বক্স আকারে, অর্থাৎ এটা একটা স্কোয়ার আছে, যদি এটা বলে না দেয় যে এটা 90 ডিগ্রি করে আছে, তখন সে আসলে স্কোয়ার না, সে দেখতে এরকম হইলেও সে এরকম হইতে পারে, মানে চার বাহুর যে কোনো জিনিস হতে পারে সে। তো এটা দেখতে আপনার কাছে এরকম মনে হতে পারে, কিন্তু তারা অনেকগুলো শেপ হতে পারে, কারণ কোন ফিক্স না, কোন যদি স্পেসিফিক বলে না দেয় তখন এটা জিওমেট্রি থেকে থাকে না। যেমন দুইটা লাইন আপনি দিয়েছেন, আপনি বলছেন দুইটা লাইন দূরত্ব এখান থেকে এখানে দূরত্ব সমান, আপনার কাছে ফিল হইতেছে, কিন্তু দুইটা লাইন যে সমান এই গ্যারান্টি আপনাকে দেয় নাই। এই জন্য বলছে জিওমেট্রির সাথে ডিফারেন্ট আছে, যে আপনি লাইনটা এইভাবে হইতে পারে, লাইনটা এইভাবে হইতে পারে, দুইটা লাইন জাস্ট আপনি কোন বলি নাই যে এই দুইটা লাইন একদম সমান্তরাল আছে, যদি এই দুইটা লাইনকে সমান্তরাল বলে একমাত্র তখনই এই অঙ্কটা করা পসিবল, আদারওয়াইজ এই অঙ্কটা করা পসিবল না। তার মানে কি, এই যে আমার দেখতে যে এরকম হোক না কেন, আমি যদি স্পেসিফিকভাবে তাকে না চিনতে পারি, তখন আমি জিওমেট্রি অঙ্ক করতে পারবো না। এই জন্য জিওমেট্রিকে আলাদা করে ফেলছে। আর কোঅর্ডিনেট জিওমেট্রি হচ্ছে, যেহেতু কোঅর্ডিনেট থাকে, অর্থাৎ একটা বিন্দুর ধরেন এখানে আছে, অর্থাৎ তার এক্স অক্ষ দূরত্ব থাকে, ও অক্ষ দূরত্ব থাকে, অর্থাৎ তার নির্দিষ্ট জায়গা থাকে, দ্যাটস ওয়াই এটা আলাদা। এটা যেহেতু স্কেলে আঁকতেই হইতেছে, যেহেতু নির্দিষ্ট জায়গা, তার মানে অবশ্যই স্কেলে আঁকতে হইতেছে, দ্যাটস ওয়াই কোঅর্ডিনেট জিওমেট্রি এবং জিওমেট্রির মধ্যে ডিফারেন্ট আছে। এটাও ক্লিয়ার? হবে। ওকে, সো আমরা যদি এইটুকু বুঝে থাকি, এখন আসি প্রথমত হচ্ছে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি জানার চেষ্টা করি। একদম জিওমেট্রি জিনিসটা কি, একটা একটা জিনিসের মানুষের যে অস্তিত্বগুলো আমাদের জীবনে যা দেখি, প্রত্যেকটা একটা আমার একটা নির্দিষ্ট আইডেন্টিটি ক্যারি করে, এটাই জিওমেট্রি। যেমন আমরা যদি দেখি, একটা ছোট্ট একটা পয়েন্ট থেকে শুরু করলে, পয়েন্টের পরে একটা লাইন হয়, দুইটা পয়েন্ট যোগ করলে লাইন হয়, তারপর দুইটা থেকে তিনটা পয়েন্ট যখন দুইটা যখন যোগ করি তখন এটা অ্যাঙ্গেল হয়, দুইটা থেকে তিনটা যদি যোগ করি তখন এটা ত্রিভুজ হয়, তারপরে চারটা যোগ করলে চতুর্ভুজ হয়, এরকম পাঁচটা যোগ করলে পেন্টাগন হয়, অনেক কিছু হয়, আবার গোল করলে সার্কেল হয়ে যায়। তারপরে হচ্ছে এই যে এইগুলো হয়, এইগুলো আসলে জিওমেট্রি, যে একটার পরে একটা একটার পরে একটা চেঞ্জ হইতেছে, এইগুলারই যা যা জিআরিতে লাগে, যে যে ফর্মুলাগুলো, এগুলোই জাস্ট আমরা ডিসকাশন করবো, যে একটা পয়েন্ট, পয়েন্টের পরে লাইন হয়ে গেল, লাইনের পরে বাই কোণ হয়ে গেল, কোণের পরে ত্রিভুজ হয়ে গেল, এইটাই জাস্ট হচ্ছে জিওমেট্রির জিনিসটা। তো আমরা তো তাহলে প্রথম যে কাজটা, পয়েন্ট পয়েন্ট সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ধরেন শুধু একটা পয়েন্ট জাস্ট বের করতে পারি, যেন আমরা জানি যে আমাদের কোঅর্ডিনেটগুলো এইভাবে সাজানো, যে এক্স অক্ষ এদিকে, এদিকে মাইনাস এক্স, এদিকে হচ্ছে মাইনাস ওয়াই, এদিকে হচ্ছে ওয়াই। তার মানে এই ঘরে হচ্ছে সবাই পজিটিভ, এই ঘরে হচ্ছে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, এই ঘরে দুইটাই নেগেটিভ, আর এই ঘরে হচ্ছে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ। এটা হচ্ছে আমাদের ছোটোকাল থেকে পড়াশোনা করে আসছি। এই যে একটা পয়েন্ট, এই পয়েন্ট পৃথিবীর যে জায়গায় হোক না কেন, আমরা মূল বিন্দু থেকে সেই পয়েন্টটা বের করতে পারি ইজিলি, বা পয়েন্টটা জানি, এই জন্য এটাকে আমরা বলতেছি কোঅর্ডিনেট জিওমেট্রি, একজ্যাক্ট জায়গা। এখন আমার কাছে যদি দুইটা পয়েন্ট থাকে, ধরলাম এ একটা পয়েন্ট এবং এ একটা পয়েন্ট, তখন আমরা দুইটা পয়েন্ট থেকে কী কী বের করতে পারি? দুইটা পয়েন্ট থেকে বের করতে পারি দুইটা পয়েন্ট কতটুকু দূরত্বে আছে। তার মানে এই যে এই জায়গাটা, এটার একটা নির্দিষ্ট একক আছে, এই এককটা কি, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই। এখানে এক্স আছে, ওয়াইও আছে, কারণ এক্স এর ভ্যালু জিরো, ওয়াই এর ভ্যালু জিরো, বিন্দুটা তাহলে চিনলাম। ঠিক এখানেও তার একটা নির্দিষ্ট কি আছে, পরিচয় আছে, এটাও এক্স ওয়াই, এটা নির্দিষ্ট পরিচয় ধরে নিলাম, এটা দুই দুই। তার মানে এর একটা দূরত্ব আছে। তো এই দূরত্বটা, তার মানে এখানে একটা আমরা সূত্র বলতে পারি, দুইটা পয়েন্টের মধ্যে আমরা প্রথমে ডিস্টেন্স বের করতে পারি। তো ডিস্টেন্সের সূত্র কি, রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। তো আমরা এটা জানি যে একটা দুইটা বিন্দু যখন জানবো, তখন তার মধ্যে ডিস্টেন্স বের করতে পারি, একদম বেসিক থাকে। প্রথমত একটা বিন্দু জানতাম, তারপর দুইটা বিন্দু যেহেতু হয়ে গেছে, তাদের দূরত্ব বের করতে পারতেছি। এই যে এক্স ওয়ান, এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, জাস্ট ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এটা হচ্ছে ডিস্টেন্সের ফর্মুলা, বেসিক ফর্মুলা। তার থেকে আরেকটা কি জানতে পারি ভাই? আরেকটা জানতে পারি যে তাদের মধ্যবিত্ত বিন্দুটা কোথায়। এই ধরেন একদম মিড পয়েন্টে কি, মিড পয়েন্ট আমরা জানি যে ধরেন এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইড বাই দুই, দুই দিয়ে ভাগ করলে মিড পয়েন্ট পেয়ে যেতেছি। অর্থাৎ এই মিড জায়গাটা, বা আবার ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইড বাই টু, তার মানে একটা দুইটা পয়েন্টকে আমরা কানেক্টর করলে
দুইটা পয়েন্টের ডিস্টেন্স বের করতে পারি। একটা ফর্মুলা আমি এখানে মুখস্থ করলাম, পয়েন্ট ক্ষেত্রে এইটাই শিখলেন। মিড পয়েন্ট বের করতে পারলেন, দুইটার এক্স এর যোগ করে ডিভাইডেড বাই 2, ওয়াই এর যোগ করে ডিভাইডেড বাই 2। এখানে আমরা একটা জিনিস শিখলাম, দুইটা ফর্মুলা গেল। থার্ড ফর্মুলা কি, সবথেকে ইম্পর্টেন্ট ফর্মুলা কোঅর্ডিনেট জিওমেট্রিতে, এটার উপরেই ম্যাথটাতে আসে সব কিছু। এটা স্লোপ, স্লোপ বা ঢাল, মানে এটা কি পরিমাণ ঢাল আছে, বাঁকা অবস্থায় আছে, এক্স অক্ষের দিকে থিটা কোণে পজিটিভ দিকে কি অক্ষে ঢাল অবস্থায় আছে, ঠিক আছে? তো এটাকে আমরা বলতেছি ঢাল বলতে এই যে ওয়াই অক্ষ আর এক্স অক্ষ। তার মানে এটাকে আমরা বলতেছি, এদিকে উপরটাকে বলতেছি রাইজ, রাইজ এটা হচ্ছে রান বলতেছি। তো আমরা নর্মালি ঢালের সূত্র যেটা বলি, এম ইজ ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স। ওয়াই অক্ষ দিয়ে কতটুকু গেছে ডিভাইড বাই এক্স অক্ষ দিয়ে কতটুকু গেছে। এটা হচ্ছে ঢালের বেসিক ফর্মুলা। ঢালকে আমরা এম দিয়ে চিনতেছি। এই ডেল বলতে হচ্ছে ডিস্টেন্স, যেহেতু এটা একটা পয়েন্ট, এই পয়েন্টগুলা, সো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান। বেসিক ফর্মুলা আমি জানলাম যে ঢালের ফর্মুলা কি, কিভাবে আছে। এখানে কিন্তু অনেক সূত্র আছে, যেমন আমরা সাইন কস টেন এগুলো শিখতে পারতাম, বাট এগুলো আমার কোনো প্রয়োজন নেই। জিআরইতে জাস্ট প্রয়োজন প্রথমত কি ডিস্টেন্স ফর্মুলা শিখলাম, মিড পয়েন্ট বের করে শিখলাম, ঢালের বেসিক ফর্মুলা যে একটা দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু থাকলে ভাই আমার ঢাল কেমনে বের করবো, দুইটা বিন্দুর ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটা হচ্ছে তার ঢাল। এইটুকু আমি প্রথম কাজ বুঝলাম। বুঝছি? ক্লিয়ার? কি বলছি বুঝছি? একজন কনফার্ম করেন, বুঝতেছেন? জি ভাইয়া বুঝতেছি। ওকে। সো ঢালের নিয়েই আরো কয়েকটা ফর্মুলা আমি মুখস্থ করতে হবে। সেটা কি, আমি যা বলি এর বাইরে কোনো ফর্মুলা আসবে না। তার মানে ওই ফর্মুলাগুলো ভাই ভালো করে পড়তে হবে, একটা মিস করবেন আপনি একটা ভুল করবেন। এখন ধরেন আমি একটা কোঅর্ডিনেটের মধ্যে ধরেন একটা লাইন লিখলাম এভাবে, ঠিক আছে? অথবা কোঅর্ডিনেট লাইন লিখলাম এভাবে। এখন আমরা ঢালের, আমার এই সমীকরণটা বের করতে বলতেছে ভাই, যে বলো যে এইটার সমীকরণ কত বা এই সমীকরণটা কত। এটা সূত্র হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, অর্থাৎ এটা mx মানে m হচ্ছে ঢাল, ঢালের উপরে x এর নির্দিষ্ট ভ্যালু আছে, প্লাস c হচ্ছে y অক্ষের ছেদাংশ, মানে y কে কোন অংশে কাটছে। এখন আমরা এখান থেকে কি শিখবো, শর্টকাট শিখবো হচ্ছে কোন একটা চিত্র যদি, ভাই যারা দেখেন সাউন্ড আসছে বন্ধ করে ফেলো, সুব্রত ভাই দিবি। সরি ভাই, সরি। সো এখানে চারটা পয়েন্ট আছে, আমরা জাস্ট এটা মুখস্থ করবো এইভাবে। দেখেন ঢাল ইজিলি, আমরা ঢালটা কি পজিটিভ না নেগেটিভ আমরা ইজিলি গেস করতে পারবো। এটা আমাদের জিআরইতে আমাদের সময় বাঁচাবে। কিভাবে? ধরেন আমাদের চিত্রগুলো হইতে পারে এইভাবে, হইতে পারে এইভাবে, বা এইভাবে এইভাবে হইতে পারে, যাই হোক না কেন। তো আমরা দেখবো জাস্ট যে লাইনটা, যে সূত্রের মধ্যে ধরেন একটা সমীকরণ, এই লাইনটা যদি উপর থেকে নিচের দিকে নামে, অর্থাৎ 2 নাম্বার গড় এবং 4 নাম্বার গড়ে হয়, তখন ঢাল হবে আমার সবসময় নেগেটিভ। আমি ক্যালকুলেশন করলে নেগেটিভ আছে, বাট আমি ধরে নিই, আমি বের করতে পারবো ইজিলি। এই যে আমার যে ওয়াই ইকুয়াল বললাম, আমাকে এটা বললো, ধরেন এই চিত্রটা দিয়ে বললো যে নিচের কোনটা হচ্ছে এটার আনসার হবে, তখন আমি ইজিলি বুঝে যাব যেইটার মধ্যে মাইনাস ধরেন 2x প্লাস 5 দেওয়া আছে, তার মানে এই মাইনাস যেখানে আছে এটাই হবে আনসার, বিকজ এই চিত্রের মধ্যে ঢালটা যেটা এটা নেগেটিভ, মানে এম এর ভ্যালু নেগেটিভ। কথা কি বুঝছি? তার মানে কি 2 নাম্বার এবং 4 নাম্বার গড় দিয়ে যদি কোনো লাইন যায় সেটা হচ্ছে আমার নেগেটিভ ঢাল, 1 নাম্বার এবং 3 নাম্বার গড় দিয়ে যে লাইন যাবে সেগুলো আমার পজিটিভ ঢাল। অর্থাৎ আমি এমন ম্যাথও পাবো যে হয়তো বা চিত্র একটা দিয়ে দিছে, এভাবে গেল, দিয়ে বললো যে ভাই নিচের কোনটা হচ্ছে এই সমীকরণটা হইতে পারে আনসার, তার মানে যেটার এম এর ভ্যালু পজিটিভ এটা আনসার। সেকেন্ড কথা, আরেকটা কি বলছি, যে সি মানে হচ্ছে সূত্র, মানে বললাম ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এখানে সি হচ্ছে ওয়াই অক্ষকে কোন অংশে কাটছে, তার মানে ওয়াই, দেখেন এটা হচ্ছে ওয়াই অক্ষ, সি এর ভ্যালু যদি পজিটিভ হয় তখন চিত্রটা অবশ্যই উপরের দিকে হইতে হবে, এখানে কোনো কিছু, ঠিক আছে? আর সি এর ভ্যালু যদি নেগেটিভ হয় চিত্রটা, তাহলে এখানে কোনো কিছু হইতে হবে, এটা। তার মানে সি এর উপরে আর এম এর উপর ডিপেন্ড করে আমি যদি কোনো একটা চিত্র থাকে সেটা আমি বের করে ফেলতে পারবো, মানে কোনটা আমার আনসার এটা আমি বের করতে ফেলতে পারবো। কথাটা বুঝছি? সি বুঝতে পারছি কিনা? হ্যাঁ, লাস্ট একটু আরেকবার বলেন। ধরেন আমাকে বলল যে এটা 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 এই ক্ষেত্রে কি ঢাল কি পজিটিভ না নেগেটিভ, এটা বলুন।
পজিটিভ। পজিটিভ। সি এর ভ্যালু অবশ্যই কি নেগেটিভ না, কারণ এখানে তো শূন্য, এটা তো সি মানে ওয়াই অক্ষকে কোন অংশে কাটছে, ওয়াই এর ভ্যালু কি পজিটিভ না নেগেটিভ এখানে, এটা তো 0 0 বিন্দু, নেগেটিভ নেগেটিভ। নেগেটিভ না, কথা বলেন বুঝছি। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, যদি এখন আমি একটা সরাসরি ম্যাথে যাই, ধরেন এই যে ধরেন এটা একটা ম্যাথ, রাইট? Which of the following best represent the graph of a equation? এই একটা ইকুয়েশনের মধ্যে এই ইকুয়েশনটা কোন গ্রাফের সাথে বেশি যায়? ইকুয়েশনটাকে আমরা বানাবো কি y mx c ইকুয়াল হিসাবে বানাবো, বানানোর পরে m দেখবো আর c দেখবো, তখনই গেস করতে পারবো। এবার করেন নিজেরা, বলেন। ই এটা সি নাম্বার হয়, সি সি। এ ভাইয়া নাকি জানি না। ওকে, আর কেউ? এ ভাইয়া। ওকে, তাহলে আমরা দেখি, আমরা ইকুয়েশনটাকে জাস্ট y ইজ ইকুয়াল টু mx প্লাস c, তার মানে ওই পাশে নিতে হবে। তো 5x মাইনাস 4, তার মানে m এর ভ্যালু 5 মানে হচ্ছে পজিটিভ, y এর ভ্যালু মানে c এর ভ্যালু মাইনাস মানে 4, -4। আচ্ছা, তাহলে m এর ভ্যালু পজিটিভ গুলা কোনগুলা কোনগুলা? এই তিনটা নাকি? এদের তো O2 কাটা, রাইট? হুম। সি এর ভ্যালু নেগেটিভ মানে ওয়াই এর ভ্যালু নেগেটিভ, এই দেখেন এখানে ডটের পর ওয়াই এর ভ্যালু নেগেটিভ, এখানে শূন্য, এখানে পজিটিভ, তাহলে আনসার কে? এই নাম্বারটা, এই নাম্বারটা। এইভাবে দেখে আনসার করতে হবে। ক্লিয়ার? কথা বলেন, বুঝছি? জি ভাইয়া। বাকিরা বুঝছেন কি পড়াতে চাইছি? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, সো এইরকম আমাদের মানে চিত্র দেখে গেসিং পাওয়ার তৈরি হইতে হবে। এবং এটা এখন আমরা কি বের করতে পারছি, আমরা একটা বিন্দু দেখে দুইটা বিন্দু থেকে আমরা ঢাল বের করতে পারতেছি, সব কিছু মোটামুটি হইলো। এখন আরো কয়েকটা জাস্ট এক্সট্রা ফর্মুলা পড়বো, যেগুলো আমার জিআরইতে কখনো কখনো আসছে, যেটা আমাকে হেল্প করবে। ধরেন আমার দুইটা বিন্দু আছে, x1 y1, এটা হচ্ছে x2 y2, দুইটা বিন্দু আছে, এবং দুইটা বিন্দু আছে, বাট এখানে কোনো ঢাল তালের হিসাব নাই। হ্যাঁ, আমাকে বললো নিচের কোনটা তোমার সমীকরণ, নিচের কোনটা তোমার সমীকরণ। আসলে দুইটা বিন্দু আছে, একটা সমীকরণে একটা সরল রেখা, দুইটা বিন্দু আছে, একটা সরল রেখা দুইটা বিন্দু আছে, তাহলে সরল রেখার সমীকরণটা কি? বাংলা যদি বলি, প্রথমত ধরেন আপনার যদি সূত্র মনে না থাকে, কোঅর্ডিনেট জিওমেট্রিতে যদি সূত্র মনে না থাকে কিন্তু বিন্দু আছে মানে পয়েন্ট আছে, অবশ্যই ওই সমীকরণটা ওই পয়েন্টকে সিদ্ধ করবে। মানে এই ভ্যালুগুলা ধরেন আমার অপশনগুলো আছে এরকম, x² মাইনাস 4x ইজ ইকুয়াল টু 2x প্লাস 1। ধরেন এই যে বিন্দুগুলো দেওয়া আছে, এই বিন্দুগুলো অবশ্যই ওই সমীকরণের এই যে ইকুয়াল, এই পাশে সমান সমান x এর ভ্যালু বসানোর পরে, ধরেন y, এটা y দিলাম, y এর ভ্যালু বসানোর পরে অবশ্যই দুই পাশ মিলবে, x এবং y এর ভ্যালু বড় করে ইকুয়াল দুই পাশ মিলবে, যে অপশনটার জন্য মিলবে সেটাই আনসার। এখন যদি দুইটা বিন্দু থাকে, যদি একটা বিন্দু থাকে একটার সাথে সরাসরি মিলে যাবে, যেটা পাঁচটা অপশনের মধ্যে একটা মিলবেই, সেটা আনসার। যদি দুইটা বিন্দু থাকে তখন হতে পারে দুইটা অপশন পাইছে মিলে গেছে একটা বিন্দুর জন্য, তখন আরেকটা বিন্দু দিয়ে চেক করে মিলাই নেবেন। মানে এই ক্ষেত্রে আপনি সূত্র না জানলেও ব্যাকআপ অপশন কি অপশন টেস্ট। তার মানে কোঅর্ডিনেট জিওমেট্রি আমি সবসময় চেষ্টা করবো যে এটাকে অপশন টেস্টে নেওয়া যায় কি না। ক্লিয়ার? ক্লিয়ার? সূত্র মনে না থাকলে অপশন টেস্টে যাবো, বুঝছি? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। এখন আমার যদি সূত্র মনে থাকে, তাহলে দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দুর সূত্রটা কি? x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2। এখানে x1 এবং y1 হচ্ছে বিন্দুটা দেওয়া আছে, আর x আর y হচ্ছে সূত্রের। তার মানে এটা হচ্ছে আমি কি বললাম, যদি আমি সূত্র জানি আমি এটা সরাসরি বসে চেক করতে পারি,
সূত্র মনে নাই ভাই, অপশন টেস্ট। চোখ বন্ধ করে জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রিতে অপশন টেস্ট হচ্ছে বেস্ট প্রসেস। জাস্ট বিন্দু আছে, সমীকরণ আছে, এবার চোখ বন্ধ করে অপশন টেস্ট করেন। আমরা একটু পরে ম্যাথ দেখব। এখন ধরেন বিন্দু আছে আবার ঢাল আছে, বলছে তো ভাই তোমার ঢাল আছে 5, তোমার বিন্দু আছে হচ্ছে x1 y1, তখন তোমার নিচের সমীকরণ কোনটা? সেম জিনিস, বিন্দু বসিয়ে অপশন টেস্ট করলেও আনসার আসবে, মাস্ট বি আসবে। তারপর আমি কি করতে পারি, সূত্র বসাতে পারি y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটা আমার একটা ফর্মুলা। আমি যে 2-3টা ফর্মুলা বলতেছি এগুলো আপনার লাগবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট, যখন আপনার ধরুন ম্যাথ কোঅর্ডিনেট জিওমেট্রিতে বললো যে আমি একটু কঠিন করব, আপনাকে একটু চ্যালেঞ্জে ফেলাবো, তখন ওই ম্যাথটা আসে কীরকম? আমাকে একটা ঢাল দিল, ধরেন একটা সমীকরণ দিল, একটা সমীকরণের দিয়ে বলল আবার আরেকটা সমীকরণ আছে, যেই সমীকরণটা মানে যেই সরলরেখাটা, ধরেন একটা সরলরেখা আছে, তার দেওয়া আছে কি, তার দেওয়া আছে ধরেন বিন্দু, ধরুন সরলরেখার এই বিন্দুটা দেওয়া আছে, যেটা বললাম হচ্ছে x1 আর y1 দেওয়া আছে, ঠিক আছে, তার x বিন্দু দেওয়া আছে সাপোজ। অথবা অথবা দিয়ে দিতে পারে, ধরেন একটা সরলরেখা আছে, সেটার দেওয়া আছে y এর ভ্যালু দেওয়া আছে, এরপরে x এর ভ্যালু দেওয়া আছে, আবার c এর ভ্যালু দেওয়া আছে। কিন্তু আমাকে বলছে আরেকটা সরলরেখা, তার উপর হচ্ছে পারপেন্ডিকুলার হিসাবে আছে, 90 ডিগ্রি উপর আছে আরেকটা সরলরেখা। এই সরলরেখার সমীকরণ কোনটা বলতেছে? মানে আমার যেটা দেওয়া আছে এইটার বের করতে বলে নাই, আরেকটা দেওয়া আছে, বাট অবশ্যই ওয়ার্ডটা বলছে পারপেন্ডিকুলার। তখন আমাদের কি করতে হবে, আমরা তো এই সমীকরণ থেকে জানি y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এখান থেকে জাস্ট m মিসিং। আমি ওই সমীকরণের y ইজ ইকুয়াল টু mx প্লাস c, সেইটার হয়তো বা c বিন্দু দেওয়া আছে, y দেওয়া আছে, মানে c জানি, y x তো সমীকরণই, m মিসিং এখানে। এই mটা আসবে এই সমীকরণের কিভাবে, m1 ইন্টু m2 মাইনাস ওয়ান। এই একটা সমীকরণ, যে যদি দুইটা সমীকরণ একটা একটা পারপেন্ডিকুলার হয়, তখন দুইটার ঢালের গুণফল -1 হয়। অর্থাৎ আমি তাহলে এখান থেকে m এর ভ্যালুটা জানি, ধরলাম 5 বেরিয়েছে, তাহলে এটার যে mটা, এটা বেরিয়ে যাবে কি, m2 ইজ ইকুয়াল টু -1, তার মানে হচ্ছে m2 -1/5। তার মানে একটা ঢাল থেকে আর একটা ঢাল বের করব যখন পারপেন্ডিকুলার হয়, তখন ফর্মুলা হচ্ছে m1 ইন্টু m2 ইকুয়াল টু -1। এইটা হচ্ছে যখন আপনাকে বলবে যে আমি একটু কঠিন করতে চাই আপনাকে, তখন। কখন, আবারও বলি, একটা সরলরেখা আরেকটা সরলরেখার উপর যদি পারপেন্ডিকুলার হয়, তখন তাদের ঢালের গুণফল হয় -1। ক্লিয়ার? বুঝছি কি বলছি? জি ভাইয়া, বুঝতে পারছি। সো মেইনলি আমি যদি এখন চিন্তা করি, ধরেন আমি পয়েন্ট শিখলাম, এটা শিখলাম, ওটা শিখলাম, জি এর কোঅর্ডিনেট জিওমেট্রিতে আসলে তাই আসে, এর বেশি কিছু না। এখন আমরা কয়েকটা ম্যাথ করতে যাব, যে কি আসতে পারে। প্রথমত ধরেন এখানে একটা বললো কি, ইন দ্য এক্স ওয়াই প্লেন, একটা প্লেন একটা বিন্দু আছে, মানে পয়েন্ট আছে এবং সমীকরণ আছে, পি এর ভ্যালু বের করতে বলছে। আমরা বলছি কি, পয়েন্ট থাকলে সমীকরণে কি করে দিব, সরাসরি কি করব, বসাই বসাই দিব। তার মানে এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু, এইটুকু আমার ওয়াই এর ভ্যালু, বের বসায়া পি এর ভ্যালু বের করে। Two by seven.
-4/39। ভাইয়া -4/39। ওকে, ভাইয়ার 2/7 কিভাবে আসলো? ভাইয়া কে বললেন 2/4 7 কে আসে? ওইখানে একটু ভুল হয়েছে ভাই, ক্যালকুলেশনে গুণ করতে একটু মনে হয় ভুল হয়েছে। ক্যালকুলেশন ভুলটা তো মেজর ভুল, মানে ক্রাইম একটা এই বয়সে, রাইট নাকি? সো আমরা তাহলে আমরা বুঝছি ইনশাল্লাহ, সমস্যা নেই, এটা হচ্ছে সিলি মিস্টেক হয়ে যাবে। আচ্ছা দেখেন, in a rectangular coordinate system, what of the following is an equation of the line passing দুইটা পয়েন্ট দিয়ে যায় কোনটা সমীকরণ? ভাই আমি জাস্ট পড়াইতে চেয়েছি, মিলছে সূত্রগুলা মেথের সাথে, বুঝতেছি এখানে কি চেয়েছে, দুইটা বিন্দু দিয়ে সমীকরণ কোনটা। যদি আমি সূত্র না জানি তাহলে কি করব বলেন তো? এগুলো দেখবো, দেখলেই মানে সমীকরণটা x আর y এর ভ্যালু বসাবো। 5 x এর ভ্যালু 5, y এর ভ্যালু 0 বসায় দুই পাশ যেটাই মিলবে সেটা आंसर, যেটা মিলবে। দেখেন অনেক সময় সূত্র লাগেও না, আপনি যদি ক্যালকুলেশন করতে পারেন ব্রেইনে তাড়াতাড়ি, তখন ইজিলি পেয়ে যাবেন, হয়তো দুইটার সমীকরণ পাবেন, দেন এটা চেক করে দেখে 100% হয়ে গেলেন। আবার যদি সূত্র জানেন তাহলে সূত্র যেটা বলছি x1 - x2 ডিভাইড বাই, মানে x - x1 ডিভাইড বাই x1 - x2 ইজ ইকুয়াল টু y - 1, সেম জিনিস বসে আপনার आंसर বের করেন, কোনটা হবে বলুন। ভাই মনে হচ্ছে অপশন চেক করতে গেলে একটু সময় লাগে বেশি, যদি সূত্র কেউ জানে তারপর অপশন চেক করতে যায়, মানে সূত্র দিয়ে করলে একবারে তাড়াতাড়ি চলে আসে হয়তো, নাকি? আপনি করে দেখেন, আপনি আপনার প্রসেস বের করেন। আমি তো সূত্র দিয়ে করতাম না, আমি তো অপশন টেস্ট দিয়ে করতাম, তো আমার কাছে সোজা লাগতো এটা, রাইট? জি জি। জিনিসটা বুঝেন, আপনার পেজ কোনটায় এটা আপনি করতে করতে বুঝে যাবেন, করেন। আমি দুইটাই শেখানোর ট্রাই করতেছি। প্রথমটা বলেন বাকিরা। প্রথমটা। হ্যাঁ ফার্স্ট। ওকে, সো আমরা দেখি, এই যে 1 নাম্বার, তার মানে আপনার পারছেন, সেম জিনিস, আপনার না পারার তো কিচ্ছু নাই। ওকে, কই গেল আর কি? আচ্ছা ধরেন এটা আছে, হ্যাঁ, এখানে এখানে একটা ইকুয়েশন দিয়েছে, ইকুয়েশন দিয়ে এটা একটা কোঅর্ডিনেট চিত্র দিয়েছে 5টা, ঠিক আছে? এখন 5টা চিত্র দিয়ে কি বুঝাতে চাইছে, যে ভাই বলতেছে যে এই সমীকরণের জন্য এখানে কোন চিত্রটা হবে। এখন আমাদের কাছে এটা দেখার পরে কি মনে হতেছে বলুন তো, কি করা উচিত? ভাই মনে হচ্ছে স্কিপ করা উচিত। স্কিপ করা উচিত, মানে দেখার পরে মনে হয়েছে এই ম্যাথ আমার আর করার দরকার নেই, নাকি? আচ্ছা, এখন আমি বলছিলাম কি কোঅর্ডিনেট জিওমেট্রি স্কেলে আঁকা, তার মানে কোঅর্ডিনেট জিওমেট্রি নির্দিষ্ট একটা পয়েন্ট আমি জানি, কে কি স্পেসিফিক জানি না, এগুলো রেসপন্স করেন জানি তো, যে হ্যাঁ এই পয়েন্টের পয়েন্টগুলো ভ্যালু কত, এটা এক্স এর ভ্যালু কত, এটা কত জানি না। জি ভাই। তার মানে এখন আমি কনফিডেন্ট হয়ে মাঠে নামে কি একটা ইকুয়েশন সমীকরণের অবশ্যই এক্স এর ভ্যালু বসানোর পর ওয়াই এর ভ্যালু, ইকুয়েশন ইকুয়াল যেহেতু দিছে দুই পাশ অবশ্যই সমান হতে হবে, রাইট? রাইট কিনা? জি ভাই। বসাই দেখা যাইতে পারে, যেমন বসাই। হ্যাঁ, তার মানে এটাও কি আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি পাইলেই চোখ বন্ধ করে কি টেস্ট করতে পারি? অপশন টেস্ট। কি অপশন টেস্ট? ব্রেইনে এটাকে
ফোকাস করে, তাহলে দেখেন এই চিত্রগুলোর ক্ষেত্রে আমি ভালো করে বুঝতেছি এই যে পয়েন্টগুলো, এই যে মাঝ পয়েন্টটা, এই পয়েন্টে কি থাকে বলুন তো, এক্স এবং ওয়াই এর ভ্যালু কি থাকে বলুন তো? এক্স ওয়াই 0 0 জিরো জিরো থাকে। অর্থাৎ আমি যদি, যেহেতু এই পাশে ওয়াই আছে, আমি এক্স এর ভ্যালু বসালাম, ধরলাম এখানে যদি এক্স এর ভ্যালু বসাই, মানে এখানে এই চিত্রটা যদি হইতে চায়, তাহলে এক্স এর ভ্যালু যদি 0 বসে, ওয়াই এর ভ্যালু অবশ্যই কি হওয়া উচিত? 0 না না, না চিত্রটা তো বুঝছেন এইভাবে গেছে। এখানে তো এক্স এর এক্স ভ্যালু যদি এক্স এর, এখন যদি আমি ধরলাম যে ওয়াই এর এক্স ইজ ইকুয়াল টু 0 এখানে বসাইলাম, তাহলে এই চিত্রটা যদি হইতে হয়, তাহলে ওয়াই এর ভ্যালু অবশ্যই 0 থেকে বড় হইতে হবে কিনা? হ্যাঁ কারণ ওয়াই তো এইখানে নাকি, কথা বুঝছেন? জি ভাই বুঝছি। এই চিত্রটা হইতে গেলে অবশ্যই ওয়াই এর ভ্যালু 0 থেকে বড় হইতে হবে নাকি, এটা বুঝছি? জি জি বুঝতে পারছি। আচ্ছা, তার মানে আমি এখানে এক্স এর ভ্যালু ধরলাম, প্রথমে 0 বসলাম, 0 মাইনাস 0 0 মাইনাস 2, তার মানে গুণফল হলে 0ই আসে। তার মানে নিচের চিত্রটা এরকম একটা চিত্র যেখানে এক্স এর ভ্যালু 0 বসালে ওয়াই এর ভ্যালু 0 পাবো, রাইট? বুঝছি? আচ্ছা, এখানে দেখেন এটাও কি হবে, এক্স এর ভ্যালু 0 বসালে ওয়াই এর ভ্যালু 0 হইছে আমার সমীকরণে, বাট এটা কি হইছে 0? মানে চিত্রটা এখান থেকে গেছে, খেয়াল করেন তো, এখানে কি ওয়াই এর ভ্যালু 0? না ভাইয়া এটা জিরো না। না 0 আচ্ছা, এটা ভাই এই দুইটা জিরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জিরো, নিচেরটাও জিরো। এটাও 0, তারপরে এর নিচেরটাও 0 নাকি? জি ভাইয়া। তার মানে অপশনে এই তিনটা থেকে এখন যে কোনো একটা হবে, বাট ওইটা এই দুইটা থেকে কোনোটাই হবে না। আমি কি বুঝতেছি আমি আসলে করতে চাইতেছি কি সবাই? জি ভাইয়া। আচ্ছা, তাহলে তাহলে কি সুব্রত ভাই স্কিপ করা যাবে না নাকি? না ভাই স্কিপ করা যাবে না। আচ্ছা, এবার আসি, এবার চিত্রটা দেখে কি বুঝছি দেখেন, এই দুইটা চিত্র সেম মোটামুটি, এটা আবার উল্টা দিকে, তার মানে আমি এটা এটা কি বাদ কিনা এটা চেক করতে পারি কিভাবে দেখেন, এই পাশের কোন একটা ভ্যালু দেখেন 1, এক্স এর ভ্যালু যদি 1 বসাই, ওয়াই এর ভ্যালু কি হওয়া উচিত? এখানে এটা যদি হতে চায় ভাই জিরো হওয়া উচিত, জিরো ওয়াই সেম, এটা যদি এক্স এর ভ্যালু 1 বসে, ওয়াই এর ভ্যালু কি হওয়া উচিত? জিরো হওয়া উচিত। আর এইখানে তো 1 নাই, তার মানে কি যদি 0 হয় তাহলে এটা বাদ, আর যদি 0 না হয় এটা আনসার। বুঝছি? জি জি ভাইয়া। আচ্ছা, তার মানে আমি একটা ডিসিশন নিতে পারি, তাহলে এক্স এর ভ্যালু প্রথমে 0 বসাবো, দেখি ওয়াই এর ভ্যালু 1, মানে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 0 হচ্ছে কিনা দেখি। এক্স এর ভ্যালু 1 বসাইলাম, 1 মাইনাস 1 1 মাইনাস 2, তার মানে 0 মাইনাস 1, তার মানে আমাদের 0। তার মানে অবশ্যই, তার মানে কি কাদের মধ্যে আনসার হবে? মাঝখানের এই দুইটা থেকে যে কোনো একটা আনসার হবে। কথা কি বুঝছি এবার? অপশন টেস্টে কমায় যে আনছি, জি ভাইয়া। আপুরা কেউ বুঝতেছেন? হ্যাঁ ভাইয়া বুঝতেছি। আচ্ছা, এবার আসি, আমরা তো বুঝে ফেলছি যে 1 2 1 2 তে সেম জিনিস আসতেছে। সমস্যা হয়েছে কি, চিত্রটা একটা নিচের দিকে একটা উপরের দিকে। এবার আচ্ছা, আমি এর মাঝামাঝি ভ্যালুটা চিন্তা করি, মাঝামাঝি ভ্যালু কি হাফ না? হাফ তো। জি ভাইয়া হাফ। এক্স এর ভ্যালু যদি হাফ ধরি, ওয়াই এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে আনসার কোনটা হবে? ভাই নেগেটিভের উপরেরটা হবে। আর পজিটিভ হলে ভাই নিচেরটা। নিচেরটা। তার মানে আচ্ছা, আমি একটু চেক করি। আমি কিন্তু এগুলো কিন্তু পরীক্ষা হলে অনেক ব্রেনে অনেক তাড়াতাড়ি আসবে, বাট এটা এখন এখন ধরেন হাফ ধরতেছি এক্স এর ভ্যালু। এখন আপনাদের যে সমস্যাটা হবে, আপনারা হচ্ছে সনাতন পদ্ধতিতে করতে যাবেন, তখন প্রবলেমটা হয়। দেখেন আমি চিন্তা করব কি, এক্স এর ভ্যালু হাফ মানে 1 মাইনাস 4, এটা প্রথম লাইনে লিখতাম, এটা লিখতাম হচ্ছে এইভাবে। দেখেন মাইনাস হাফ থেকে -1/4 থেকে হাফ হচ্ছে বড়, তার মানে দুইটা ছোট ভ্যালু থেকে বড় ভ্যালু বিয়োগ দিলে নেগেটিভ আসবে, রাইট? আমার ম্যাথ কিন্তু করতেছি না, জাস্ট নেগেটিভ আসবে। হাফ থেকে -2 বড়, তার মানে এটাও বিয়োগ করলে নেগেটিভ আসবে, তাহলে দুইটা নেগেটিভ গুণ করলে কি হবে? ভাই পজিটিভ আসবে। পজিটিভ হয়ে যাবে। তাহলে আমার আনসার কি? পজিটিভটা। ভাই পজিটিভটা আসবে আর কি, হ্যাঁ বুঝছি, নিচে। মানে আমি ক্যালকুলেশন স্কিপ করতে হবে কোন জায়গায় সেটা কি বুঝতেছি? জি ভাইয়া, এটা তো ভাই দেখলি স্কিপ করে ফেলতাম। বাকিরা বুঝছি? ভাইয়া পুরো বুঝছেন ম্যাথটা? কথা বলতে হবে একটু তো, আমাকে আমি যে বুঝাইতে পারতেছি এটাও তো আমাকে ক্লিয়ার করতে হবে। জি ভাইয়া বুঝতে পারি। হ্যাঁ, তো আমরা গেলাম, তার মানে বিন্দু দেখলে হয়ে গেল। ওকে, সেকেন্ড কথা আরেকটা জিনিস আমরা একটু এখান থেকে হয়তো শিখলাম, সেটা কি শিখি, সেটা হচ্ছে ধরেন
এই যে লাইনটা আঁকলাম এর মধ্যে এই যে একটা সরল রেখা, এই সরল রেখা ওয়াই অক্ষের দিকে যত কাছাকাছি থাকবে রেখাটা, সে ঢাল তত বেশি, মানে ঢাল তত বেশি, ওয়াইয়ের কাছাকাছি যত বেশি তার ঢাল তত বেশি। এইভাবে যত নামতে থাকবে তার ডাল কমতে থাকবে। তার মানে আমি যদি এরকম আঁকি, ধরলাম এখানে একটা আছে সরলরেখা, এখানে একটা আছে, যদি বলে যে ভাই কোনটা ঢাল বেশি বা দূরত্ব বেশি, অবশ্যই যেটা ওয়াই অক্ষের সাপেক্ষে আছে কাছে এটা বেশি। অথবা আপনাকে দুইটা পয়েন্ট বললো, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা বললো যে সবচেয়ে দূরত্বে কে আছে দুইটা বিন্দুর মধ্যে, এই বেচারা দূরত্বে আছে এই বেচারার থেকে। কথা বুঝছি? তাহলে লংগেস্ট দূরত্ব কখন হয়? যখন ওয়াই অক্ষের সাপেক্ষে হয়, খারাপ অবস্থা বেশি থাকে, সেটা সব থেকে বেশি দূরত্বে থাকে। এটা আমরা বুঝলাম। তো আমাকে যদি সাপোজ, আচ্ছা এটা দুইটা সমীকরণ বলছে, হ্যাঁ বলছে ইন দ্য এক্স ওয়াই প্লেন, উপরে যে প্ল্যানটা আছে, পি ইজ দ্য গ্রাফ অফ, যে পি যেটা সে ওয়াই অক্ষের সাথে আছে এবং তার গ্রাফ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স স্কোয়ার, তার মানে এম হচ্ছে তার ঢাল, আর এই ক্যাট ও কিউটা হচ্ছে এটা, যার ঢাল হচ্ছে কে। এখন বলছে ভাই এম বড় না কে বড়, আমি কি বলছি কে বড় হবে, এম বড় না কে? এম বড়। এম বড় হবে। এম বড়, কারণ এম ওয়াই অক্ষের কাছাকাছি। ক্লিয়ার? বুঝছি? জি ক্লিয়ার। এখন ধরেন এটা একটা এটা করলে আমরা আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি শেষ, এবং এটাই জিনিস কোঅর্ডিনেটের, যত প্র্যাকটিস করবেন হয়ে যাবে। এটা নিজেরা পরে ট্রাই করেন তো কি বলতে চাইছে, দেন আমরা এটা করে আমরা অন্য টপিকে চলে যাবো। কিছু বুঝছি? না বুঝলে বলেন বুঝিনি, আমরা করি। বুঝছেন কিছু? হ্যাঁ, বুঝে না তেমন। আচ্ছা, দুইটা শেডেড রিজিয়ন, এটা একটা রিজিয়ন, এটা একটা রিজিয়ন, আর ইন দ্য শোন ইন দ্য xy plane লেভেল I এবং I2 রেসপেক্টিভলি। P is the set of all possible slope, একটা স্লোপ মানে কি? স্লোপের মানে ঢাল কি? ঢাল। ঢাল ঢাল। P হচ্ছে একটা ঢাল, যেটা সব পসিবল পয়েন্ট, ST এটা হচ্ছে, এটাকে বলতেছি S, এটাকে বলতেছি P, এর প্রত্যেকটা পয়েন্ট মিলিয়ে যে স্লোপ আছে সব পসিবলকে P বলতেছি। মানে কি? এটা 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 মানে প্রত্যেকটা দূরত্ব এইভাবে, প্রত্যেকটা যে আছে ঢাল আছে প্রত্যেকটা লাইনের সাথে এটার, তাকে বলতেছি স্লোপ, একে বলতেছি পি। এখন বল সর্বোচ্চ, সর্বোচ্চ ঢাল কোথায় পাবো, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে দাগ দিলে সর্বোচ্চ পয়েন্ট পাবো বলেন? সর্বোচ্চ কি বলছিলাম? -1 ভাই মনে হয় হচ্ছে আপনার ওই যে যত কাছাকাছি থাকবে। হ্যাঁ, মানে -1 থেকে একবারে 2 অবধি, এই যে 2 এর হচ্ছে এই পাশে 2 অবধি, কোন পাশের? মানে 3 তো কি বলে 3 টু পয়েন্টে, কোনটা? মানে 3 টু পয়েন্ট। 3 টু 1 পয়েন্ট, কিন্তু এটা 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 হ্যাঁ এটা, ভাই, আপনার এটা, হচ্ছে ওই এটা। পয়েন্টই তো মানে 3 টু পয়েন্ট, কোন পয়েন্টটা? মানে x হচ্ছে আপনি 3 গুনবেন আর হচ্ছে y হ্যাঁ, হচ্ছে -1 1 +1
হ্যাঁ -1 -1 আর হচ্ছে ওই ওয়াই এক্সিস ধরবো ভাইয়া। হাই 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 ভাই -1 0 আর হচ্ছে আপনার 3 2। 4। এই যে এটা সবচেয়ে বেশি খারাপ না? 4 এটা খারাপ কি না? হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম। এটা এটা -1 মানে আর কি? এটা হচ্ছে -1 0 ও আচ্ছা, 0 না? আর 1 আর এখানে কি? -1 এখানে হচ্ছে 1 1 4 সরি 1 4 ভাইয়া, 1 4। বুঝছি। এখন দুইটা হ্যাঁ, পয়েন্ট বেশি, দুইটা পয়েন্টে ঢাল কেমনে বের করি? সূত্র কি? কি বলেন? সূত্র এটা কি না? কথা বলতে হবে। তো এটা হচ্ছে জি ভাইয়া। x1 y1 x2 y2 কি আসে? 4 -0 1 -1 +1 তার মানে 4/2 এ গ্রেটার দেন 2 এটা 3/2 এ বড়। আমরা যা শিখছি তাই, জাস্ট এখান থেকে নলেজটা কি আসলো যে সর্বোচ্চ কাছাকাছি যে একটা পয়েন্টটা সেটা ঢাল বড় এবং হচ্ছে ঢালের সূত্রটা, এবং ঢালের বেসিক সূত্র থেকে সূত্র আসছে। এখন মানে আশা করি ভিডিওতে পড়ছেন, বাট এখনও পড়ছেন, বাট নেক্সটে এগুলোকে মানে আরো বেশি প্র্যাকটিস করে করে ক্লিয়ার করবেন। বুঝতেছি? ম্যাথ জি বুঝছি? ভাইয়া। ওকে, সো আমি যেগুলো যেগুলো দিয়েছি প্রত্যেকটাই কোনো না কোনোর সাথে ইম্পর্টেন্ট আপনার লাইফে লাগবে, দ্যাটস এগুলো পরবর্তীতে কাজ করবেন। আচ্ছা, সেম জিনিস সেম চিন্তাতে এটা আসছে, করে নেবার ম্যাক্সিমাম ডিস্টেন্স কোন কোন পয়েন্টে পাবো এবার বলেন। এই একটা ত্রিভুজের আর এ লাইন, এর এটার সাথে এটার ম্যাক্সিমাম ডিস্টেন্স এই যে করেন করে করেন সেম জিনিস। আর এখানে বলছে ম্যাক্সিমাম ডিস্টেন্স, ডিস্টেন্সের ফর্মুলা কি? ক্লাসে প্রথমে পড়ছি, ডিস্টেন্সের দূরত্বের ফর্মুলা কি? দুটো বিন্দু থাকলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস না এক্স ওয়ান স্কোয়ার স্কয়ার মাইনাস √x2 - x1 তো এক্স হলো ওয়ান প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার। হ্যাঁ রাইট। তো এখানে ডিস্টেন্স চাইছে, দেখেন আমি ক্লাসে যা পড়েছি তাই। ডিস্টেন্স ম্যাক্সিমাম ডিস্টেন্স কোন কোন পয়েন্টে পাবো বলেন, এটা এটা বের করুন তাহলে হবে। এ বির সাথে ডিইএফ এর, এ এর সাথে এটা 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 এই পয়েন্টটার আর এই পয়েন্টের কোন পয়েন্টের সাথে দাগলে ম্যাক্সিমাম ডিস্টেন্স পাবো? এ আর ডি। এ আর এডি এডি এই তো জিনিসটা বুঝছে। এবার কি চাইছে, এবার এই দুইটার কি করব? ম্যাক্স ডিস্টেন্স বের করবো। করেন। মিনিমাম বললে কোনটা করতেন বলেন তো? বিএফ ইএফ। ইএফ। বি এটা সবথেকে বেশি সমান না, ফ্ল্যাট না? বিই 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 ফ্ল্যাট ফ্ল্যাট মানে যত খাড়া তত হচ্ছে ঢাল বেশি বা দূরত্ব বেশি, যত ফ্ল্যাট তত কম। এই যে বিই ফ্ল্যাট, বুঝছি? এই নলেজ কি ঢুকতেছে ব্রেনে? জি ভাইয়া বুঝছি। তাহলে এটার উত্তরটা বের করেন। 10। 10 ভাই। টেন। Bonus access edition. 7 generation. 70 edition. 7S should be a year 7. ওকে, সবাই কি পাইছি? আনসার 10 ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া। তো আমরা মোটামুটি সবগুলো পয়েন্টে ডিসকাস করছি, সেম এখানেও আছে এগুলো। এগুলো আমরা আবার নেক্সটে যখন হোমওয়ার্ক দিব বা নিজে করবেন এগুলো করবেন, এগুলোর রেকর্ডিং থাকবে, এগুলো আলাদা ডিসকাশন ক্লাস হবে। এই যে দেখেন দুইটা
পয়েন্ট থাকে, বিন্দু থাকে, পয়েন্ট দিয়ে চেক করবেন, এগুলো পুরোটা জিনিসটা সেম জিনিস। সো আমরা কোঅর্ডিনেট জিওমেট্রির সব কিছু বলে দিচ্ছি, এর বাইরে কোনো ফর্মুলা দিয়ে কিছু আসে না। তার মানে আমি যা দরকার সব বলে ফেলছি, কিন্তু আমরা আপনার মুখস্থ করার কাজ শুধুমাত্র এই পাঁচটা ফর্মুলা। ওকে, এবার আসি আমরা একটু ওভারভিউ করি কিছুক্ষণ। যেমন সব লাইন পেয়েছি, মিউট করে নেন কোন বাইরে থেকে। না তুই কি করবি বলে ডাইরেক্ট ওকে, আচ্ছা, দুইটা পয়েন্ট থেকে লাইন টাইনের হিসাব চলে গেল, মিড পয়েন্ট বের করতে পারি, আর যা যা দরকার। এখন পয়েন্ট থেকে ধরেন আর কি বেরোলো, একটা ত্রিভুজ বেরোলো। ধরেন ত্রিভুজটা কি, ত্রিভুজটা অনেক রকম হতে পারে, ত্রিভুজ হতে পারে এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, যা ইচ্ছা হতে পারে, এইভাবে হতে পারে। সো তিনটা মিলে যেটা হয় এটাকে ত্রিভুজ বলে। তো এর মাঝে আমরা কয়েকটা রকমের ত্রিভুজ পাবো। একটা হচ্ছে ইকুইল্যাটারাল, বাংলা বলতে মানে এটাকে যদি বলি এটা কি সমবাহু ত্রিভুজ। এরপরে হচ্ছে আপনারা বলতে পারে হচ্ছে এই যে আইসোস্কেলস, রাইট ট্রায়াঙ্গেল, এগুলো আমরা মোটামুটি জানতে হবে। এখন আমরা একটু পড়ি কোনটা কীরকম। প্রথমত হচ্ছে ত্রিভুজ তো তিনটা পয়েন্ট মিলে গেলে হলো, বা ত্রিভুজ থেকে আমাদের যেটাকে লাগে সেটা কি লাগে। ধরেন একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ থেকে আমি কী বের করতে হয়, একটা ত্রিভুজ থেকে আমরা বের করতে পারি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। যদি এটা ভূমি হয়, বি উচ্চতা হচ্ছে এই বিন্দু, সর্বোচ্চ উচ্চতা বিএইচ। এটা আমরা জাস্ট বেসিক ফর্মুলা, যে ত্রিভুজ থাকলে ত্রিভুজের আমার এরিয়া বের করে দাও, আবার ভাই ত্রিভুজ যদি থাকে তার বাহুগুলোর ভ্যালু বের করে দাও, ত্রিভুজ যদি থাকে এইগুলাই লাগে মোটামুটি। আচ্ছা, তো তার মানে আমার বেসিক জিনিস। এখন আমার ত্রিভুজ যেহেতু কয়েক রকমের আছে, একটা ত্রিভুজ আমি এখানে দিলাম, এই ত্রিভুজটাকে আমি বলতেছি সমবাহু ত্রিভুজ, বা আমরা জিআরইতে লাগবে হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি, বাই প্রত্যেকটা কোণ হচ্ছে সমান। কোণ মানে এই কোণ সমান মানে বাহু সমান। ত্রিভুজ কীভাবে কাজ করে ভাই, ত্রিভুজ কাজ করে এইভাবে, যার কোণ বড় তার বাহু বড়। ধরলাম আমি এটা 30, এটা 60, এটা 90। তার মানে এই বাহুটা সব থেকে বড়, 30-এর অপোজিটের যে বাহুটা এটা সব থেকে কম, সাইডের অপোজিট, মানে অপোজিট বাহুটাই কাউন্ট হয় এখানে মেইনলি বেসিকলি। তার মানে হচ্ছে এখানে কি, যেহেতু বলছি সমবাহু ত্রিভুজ, তাহলে তিনটাই সমান থাকে। এখানে আরেকটা জিনিস শিখে নিই আগে। একটা ত্রিভুজের যদি এরকম হয়, বহিস্থ কোণ যেটা, মানে এটা তো ত্রিভুজের এটা হচ্ছে ধরে এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ, এই তিনটা কোণের সমষ্টি 180 হবে, এটা আমি বুঝছি। এবং বহিস্থ কোণ মানে বহিষ বলতে এটা, ধরেন সি এর বাইরের যে এই অংশটুকু কত, তাহলে জিজ্ঞেস করতে বলছে। এই অংশগুলো হবে, এইটাকে যদি আমি ডি বলি, ডি হবে তার সি এর অপোজিট দুইটা বাহুর যোগফল, দুইটা কোণের যোগফল এ প্লাস বি। তার মানে এই সিটা, এই যে এইটা হবে অপোজিট এ প্লাস বি এর যোগফল। সেম যদি আমাকে এটা বলতাম, এটা বের করতে বলতাম এইটুকু, তখন হয়তো এই দুইটা কোণের যোগফল। কথা কি বুঝছি? ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আবার যদি এই যে বহিস্থ সবগুলা কোণ হতো, মানে এটা যেমন কোণ এর বাহিরে এটা, এটা যেহেতু কোণ এর বাইরে এটা, এটা যেহেতু কোণ এর বাইরে হচ্ছে এটা, এই বহিস্থ কোণগুলোর যোগফল একত্র হয় 360 ডিগ্রি। এটা শুধুমাত্র ত্রিভুজ না, পেন্টাগন, হেক্সাগন, যত পলিগোনাল, যত যাই হোক না কেন, তাদের বহিস্থ কোণের টোটাল যোগফল হয় 360 ডিগ্রি। এটা হচ্ছে রুলস, মানে হয়, যোগফল করলে হয়। আমরা যদি বের করতে চাই, বের করলেও আমরা সেমই পাবো, বাট আমরা এখন এই ক্যাচালেই যাব না। আচ্ছা, তো এইটুকু বুঝলাম। এখন সেম জিনিস, যেমন আমি বললাম, আবার আরেকটা ওই লাইনের ক্ষেত্রে দুইটা জিনিস ভুলে আসছে। আমি বলছি যে দুইটা লাইন যদি সমীকরণ, দুইটা লাইন যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, অবশ্যই দুইটা লাইনকে ইন্ডিকেট করে দিতে হবে, বাবা লাইন 1 এটা লাইন 2, তোমরা দুইজন অবশ্যই সমান্তরাল বা কোনো কিছু না। এই লাইনটা না থাকলে আনসার ডি, বিকজ তারা দুজনকে আমি তখন বের করতে পারবো না। যখনই আমার L1 L2 দেওয়া থাকবে, তখনই তাদের নিয়ে কোনো ক্যালকুলেশন করতে পারবো। এখন এই লাইনের উপরে যদি আরেকটা লাইন হয় সেইভাবে দাগ কেটে যায় এবং দুটো সমান্তরাল থাকে, তখন আমরা বলতে পারবো এই কোণটা যে কোণটা তার অপোজিট কোণটা সেম হয়, সমান। তার মানে এই কোণটা যত, এইটা তত। আবার সেম জিনিস এই কোণটা যা হয়, এই কোণটাও তাই হয়, এবং পরেরটা হচ্ছে যেটা। তার মানে এটা সমান, এটা আর উল্টাটা সমান। তার মানে একটু যদি মনে রাখেন, এ বি, তার মানে
বি এ বি এ কোন সমান এভাবে একটু মনে রাখবো, কারণ আমার যেগুলো আসবে যেহেতু পরীক্ষা আসে মোটামুটি। আচ্ছা গেলাম লাইনের ব্যাপার থেকে, কোনেই থাকি। ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেলের সবগুলা বাহু থাকে সমান, ঠিক আছে, সবগুলো বাহু অবশ্যই সমান থাকে এবং সবগুলো বাহুর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি করে। এখন ধরেন আমাকে বললো যে ভাই ইকুয়ালেটারাল বাহুর আমার হচ্ছে কি কি লাগতে পারে, হাইট বের করতে বলতে পারে, ভাই হাইট বের করো, অথবা বলতে পারে তার এরিয়া বের করো। এইটুকুই আসলে তাদের ক্যাচাল, দুনিয়ার ক্যাচাল সব এখানেই। আচ্ছা, তো আমি হয়তো এটার বেসটা মানে বেস জানবো, হাইট বের করতে কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এখানেও তো আছে। তো এই ক্ষেত্রে ভূমিটা হয়তো বা জানবো, বাট হাইটটা কতটুকু এটা তো আমি জানি না। এই ক্ষেত্রে যেমন আমি যেহেতু একটা ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেলের উপর একটা লম্ব টানছি, তার মানে এখানে একটা 90 ডিগ্রি কাহিনী দাঁড়াইছে এখানে, আর এটা তো 60 ছিলই, এটা যদি দুই ভাগ করে ফেলছি এটা হয়ে গেল 90 ডিগ্রি, 30 ডিগ্রি। তার মানে 30, 60, 90 একটা কোণ তৈরি হয়েছে। এখান থেকে হয়তো কিছু একটা বের হবে, বাট আমরা ফর্মুলা শিখবো, বাট কিছু একটা কেমনে বেরিয়েছে এটা শিখি। তার আগে আমরা শিখি যে যেমন দেখলাম 60-র হিসাব আছে, 30-র হিসাব আছে, 90-র হিসাব আছে। এইখান থেকে আমরা যেন শর্টকাট ওয়েতে জিআরই পার করতে পারি, দ্যাটস আমরা কয়েকটা কাউন্টেবল জিনিসগুলো কোণের এটা শিখবো। প্রথমত একটা ত্রিভুজ যদি 90 ডিগ্রি যে কোনো সময় থাকে না কেন, এটা যদি আমি ভূমিকে ধরি এ, উচ্চতাকে বি, এটাকে সি, 90 ডিগ্রি অপোজিটটাকে আমরা বলতেছি হাইপোটেনিয়াস, মানে হচ্ছে তার অতিভুজ। তখন আমরা সব সময় পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাসের সূত্রটা কি বলছে ভাই? বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। তো সেই ক্ষেত্রে বাহুগুলোর স্কোয়ারের যোগফল এটা সমান, তার মানে 90 থাকলে আমি এই কাজটা করতে পারি। তো পরীক্ষার হলে অনেক সময় আমি 90 জানি, 90 থাকলেই কিন্তু হইতেছে, বাকি দুইটা কোণ কি হইতেছে আমি জানি না, এটা না থাকলেও সমস্যা নেই, এর সাথে তুলনা নাই। 90 আছে যেহেতু, তাহলে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। এখন পরীক্ষা হলে যেমন এমন আছে যে পরীক্ষা হলে ধরেন 7 আছে, এটা 25 আছে, এখন আমাকে বললো এটা, এখন আমরা কি করি, আমরা বসে বসে 7 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 স্কোয়ার, তখন আমরা এই ক্যালকুলেশন করে বিয়োগ টিয়োগ করে তখন বি এর ভ্যালু রুট ওভার করে তখন আমার আনসারটা বের করতে হয়। এই যে আমার যে ক্যাচাল বা আমার সময়টা নষ্ট হইতেছে, বাট যারা এই জিনিসগুলোর টেকনিকটা বুঝে তারা এই সময়টা ইউজ করে না। তার মানে পিথাগোরাসের জন্য যেমন এই একটা আমরা কি করতে পারি, কয়েকটা ফর্মুলা কয়েকটা ভ্যালু মুখস্থ করে ফেলতে পারি, যে বাহু যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা হবে 5, অবশ্যই 5 হবে। এটা হচ্ছে অনুপাত, মানে এর গণিতক আকারে। তার মানে বাহু যদি 9 হয়, এটা হবে 3 3 3 4 12, 3 5 15, এটা হবে 15। তার মানে 9 আছে 15 আছে, আমি এটা ইজিলি 12 করব। কথা কি বুঝছি? তার মানে একটা কি বললাম 3 4 5, 5 12 13, কথা কি বুঝতেছি কি বলতেছি? জি ভাইয়া। তারপরে 7 24 25 মেবি 8, এরপরে কি ভুলে গেছি তো, বাসা করছেন হ্যাঁ 15 17 15 8 16 6 10 হয় আচ্ছা, একটা, এই যে 8 8 6 15 10। 17, ওকে ঠিক আছে। এইটুকুই, এই 4টা জিনিস আপনারা মুখস্থ করে রাখবেন। ভাই আমার হচ্ছে কি একটা স্যাম্পল রাইটিং লাগবে। স্যাম্পল রাইটিংটা আমার হচ্ছে কি 3000 ওয়ার্ড অথবা হচ্ছে কি আপনার 10 পেজ এরকম আমার একটা স্যাম্পল রাইটিং লাগে।
তো এটার জন্য আপনার কোনো সার্ভিস আছে কিনা, বা আমি এটা কিভাবে করতে পারি? এটার জন্য আমার অনেকগুলো ইউনিভার্সিটি মিস হয়ে যাচ্ছে ভাই, একটু কাইন্ডলি জানাবেন। স্যাম্পল রাইটিং করে দেওয়া যাবে। আপনার ওই যে স্যাম্পল রাইটিং বলতে কোনো একটা পেপারের মেইনলি লাগে হচ্ছে আগে যদি কোনো প্রিভিয়াস মানে পেপার থাকে সেগুলোর রাইটিং হয়। আর যদি আপনার যদি কোনো থিসিস থাকে আমরা থিসিসটার উপরে স্যাম্পল রাইটিং করে দিব, লিখে দিব। সেক্ষেত্রে ওই যে এসওপির প্রাইসটাই 5,000 টাকা পড়বে। ওকে, তাহলে আমরা কি হলো, আমরা যে কোনো জিনিস থেকে তিনটা পিথাগোরাস এটা জানবো যেন আমার ক্যালকুলেশনটা সহজ হয় এবং এটা মনে রাখবো। তো এটা হচ্ছে আমরা 90 ডিগ্রি ক্ষেত্রে বুঝলাম যে 90 থাকলে আমি এই কাজটা করব। 90 বাদে যদি হয় ভাই, যে ধরেন 90 বাদের কী কী আছে, আমাদের ম্যাক্সিমাম সময় যেটা আসবে সেটা হচ্ছে হিসাবটা হচ্ছে 30, 60 এবং 90-র সাথে, আর হচ্ছে 45, 45, 90-র সাথে। এই যে 30, 60, 90 ম্যাক্সিমাম সময় যে একটা ভ্যালু পাইলাম, এটা 90 আর একটা 30 আর একটা 60, তখন যেন আমি ইজিলি প্রসেসটা করতে পারি। দ্যাটস আমার এই যে ফর্মুলাটা মনে রাখতে হয় যে এক্স √3x 2x, মানে এক্সের অপোজিটে যদি কোনটা 1 হয়, ওয়াইয়ের অপোজিটে হবে √3 আর 90-র অপোজিটে হবে 2। তার মানে আমার এখন যদি আমি মনে কোনো কিছু নাও মনে থাকে, আমি জাস্ট হচ্ছে এইটুকু যদি জানি যে 90-র অপোজিটে কত আছে, বাকি কোনগুলো জানলে আমি এটা বের করে ফেলতে পারবো। যে এখানে ধরেন আছে 4, তাহলে আমি মনে রাখতেছি 2x = 4 দেওয়া আছে, তাহলে x এর ভ্যালু কত 2, তাহলে এই যে 30-এর অপোজিট হবে 2, এটা হবে 2√2 3 আর এটা হচ্ছে 4। জাস্ট ইজিলি আমি বের করে ফেলতে পারি। সেম জিনিস 40 ও 90-এর ক্ষেত্রে x √2x, তার মানে আমি যদি নর্মালি জানি যে এটা 90, এটা 45, এটা 45, সেক্ষেত্রে 40-এর অপোজিটে যদি 5 থাকে, এই 40-এর অপোজিটে 5, তাহলে 90-এর অপোজিট হচ্ছে 5√2। মানে জাস্ট ইজিলি আমি এখন ক্যালকুলেশন করে ফেলতে পারি বা দেখে ফেলতে পারি। সো এই জন্য আমার এই দুটা জিনিস মনে রাখা বাধ্যতামূলক। মানে জিআরইতে জিওমেট্রি পাস করতে গেলে কি, প্রথমত পিথাগোরাস যে ট্রিপলেটটা যেটা সেটা মনে রাখবো। সেকেন্ড কথা 30, 60, 90, 40, 45, 90 এটা আমি মনে রাখবো। এইটুকু হচ্ছে আমার প্রথম কাজ, জানলাম। এবার দেখেন তাহলে ইজিলি আমাকে যদি বলে ভাই ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেলে, ধরো আমি বলে দিলাম 6 করে দেওয়া আছে ভাই, যে ইকুয়ালেটার 6, তাহলে আমাকে এরিয়া বের করে নেন। তো এরিয়ার সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। নর্মালি আমি ইকুয়ালেটারের জন্য আলাদা ফর্মুলা পরে পড়তেছি, বাট আমি নর্মালি জানি যে ইকুয়ালেটার ট্রায়াঙ্গেলে এরিয়ার সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ওকে, তো এই ক্ষেত্রে আমি ভূমি জানি 6, বাট হাইটটা আমি জানি না। বাট এইখান থেকে হাইট যদি আমরা বের করতে চাই, দেখেন এবার তো এটা লাগবে, তার মানে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এটা 60, এটা 30। তাহলে দেখেন এইটুকু তো আমি পেয়ে গেছি 3, তাহলে 30-এর অপোজিটে 3, 90-এর অপোজিটে 6, তাহলে 60-এর অপোজিটে কী হবে 3√3। বুঝছি? 30-এর অপোজিটে x হয়, 60-এর অপোজিটে x√3 না, জি ভাই। ইজিলি হয়ে গেল। তার মানে আমি ইজিলি হচ্ছে √3 দিয়ে করলেই হাইট এরিয়া চলে আসলো। এই যে আমরা জাস্ট কোণের হিসাবটাও কিন্তু আমরা এইভাবে করতে পারি। তো আমরা এখান থেকে গেলাম, বাট এখান থেকে আমরা হচ্ছে সেম জিনিস আমরা এরিয়ার ফর্মুলা মানে শর্টকাট শিখতে পারি। যে এরিয়ার নর্মাল ফর্মুলা কি চিন্তা করা যায়, তাহলে হচ্ছে √3/4a²। এটা হচ্ছে নর্মাল ফর্মুলা ইকুয়ালেটারের ক্ষেত্রে। আপনি মুখস্থ করেন, না পারলে বা এই যে সনাতন পদ্ধতিতেও করেন, সমস্যা নেই। তো বেসিক জানতে হবে, বেসিক জানছি সনাতন পদ্ধতি। এরপরে হাইটের ফর্মুলা হচ্ছে √3/2a, নর্মাল জিনিস পাইলাম। বাট এখানে এরিয়ার ক্ষেত্রে আপনার একটা শর্টকাট পড়তে পারেন। ধরেন হচ্ছে 6, 6, 6 দেওয়া আছে তার প্রত্যেকটা বাহু, তাহলে তার এরিয়ার শর্টকাট হচ্ছে হাফ ইন্টু √3। মানে হাফ বলতে যা ভ্যালুটা দেওয়া আছে তার হাফ কত, 3 ইন্টু √3, তার মানে 9√3। তো এটা যে কথা, এখানে দেখেন 6 জায়গায় 3, 3 9, 9√3। আমি যেভাবেই করি না কোনো আনসার সেম মিলবে। তার মানে আমি জাস্ট একটু যদি প্র্যাকটিস করি ভাই, তাহলে ইকুয়ালেটারের ক্ষেত্রে আমার আর এত কষ্ট করে সূত্র মনে রাখতে হবে না, এই প্রসেসও করতে হবে না। জাস্ট এর অর্ধেক করে √3 দিয়ে গুণ দিয়ে দিব। কথা কি বুঝছি, কেন পড়াইছি এতক্ষণ ধরে? হ্যাঁ। আচ্ছা, তো গেল সেম জিনিস। আমরা এখানে কিছু বেসিক ফর্মুলা, আচ্ছা আমরা লার্জেস্ট অ্যাঙ্গেল হয় অপোজিট বাহু, এটাও বুঝছি। আচ্ছা ত্রিপিথাগোরাসের ক্ষেত্রে মানে ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি তৃতীয় বাহু যে কোনো দুইটা বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা বড় হয়, এটাও আমরা জানি। এটা আমাদের মানে নলেজে রাখতে হবে, যে কোনো দুইটা বাহুর যোগফল অবশ্যই অপর বাহু অপেক্ষা বড় হতে হবে ত্রিভুজ হতে গেলে। আচ্ছা,
আইসোস্কেল ট্রায়াঙ্গেলের কি হয়? আইসোস্কেল ট্রায়াঙ্গেলের ভাই দুইটা কোণ শুধু সমান হয়, যে কোনো দুইটা কোণ সমান, অপরটা অসমান। অপরটা সম্পর্কে আপনি কিছু জানেন না। ধরুন আমি দুইটা কোণ জানি বাট এটা জানি না, তাহলে আমি কিন্তু এখান থেকে এরিয়া বের করতে পারবো না, কারণ আমি হাইটই জানি না। সো এইগুলো আমার খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে এই টাইপের ট্রায়াঙ্গেলে কি হয়, তিনটা কোণই ভিন্ন থাকে। যেমন আমরা কি করছি, কোন ফিক্স থাকলে আমরা করে ফেলছি, তিনটা কোণ ভিন্ন আছে জাস্ট জিআরই লাইফে একটা ম্যাথে, সেইটার সূত্রটা রাখছি। দেখে না, হিউজ ম্যাথ আছে দুনিয়াতে, কোনো কিছু রাখিনি, জাস্ট এইটার সূত্রটা রাখছি। ধরেন আমার কোণ তিনটা তিন রকম, এখানে এ এটা বি আছে, তিনটা তিন রকম কোণ, তাইলে বলছে তার বাই এরিয়া কত। তখন আমরা পরিসীমা দিয়ে বের করি আর কি। প্রথম হচ্ছে পরিসীমা বের করে নিতে হয়, এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2। দেন সূত্রটা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। একদম পাজেল ম্যাথ, জিআরই সবথেকে হার্ড ম্যাথ যেটাকে বলে আমরা পাজেল ম্যাথ বলি। পাজেলে জাস্ট একটা সূত্র ছিল, একটা আসছিল যেটা তিনটা কোণে অসমান ছিল, তখন তার এরিয়া বের করতে বলছিল। সেক্ষেত্রে ফর্মুলা শুধু এইটুকু জাস্ট মনে রাখবেন। একটা মেয়েতে আসছে, হয়তো বা আপনার যদি আসে আপনি লাগবে না, লাগবে না। বুঝছি ত্রিভুজের ক্ষেত্রে কি বলতে বলছি, ক্লিয়ার সবাই? কথা বলেন ভাই। হ্যালো, জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে। সো আমরা আরেকটু ইয়ে করে রেখে দিব, দেন হচ্ছে আপনার বাসায় আবার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, তারপরে আবার হচ্ছে ম্যাথগুলো করে আসবেন। ওই 40টা, ওই 40টা ম্যাথ আমরা ডিসকাশন করবো একসাথে। সেখানে যে যে টপিকগুলো আসবে আবার রিকেপ করব। বাট আমি কেন এত ডিপলি পড়াইতেছি, আমার যদি ক্লাসের টাইমের আগে শেষও না হয়, তাও যেন হচ্ছে আপনারা পারেন, মানে যেগুলো পড়াই সেগুলো যাতে আরেকটু ক্লিয়ার থাকে, কারণ পরেরগুলো তো ভিডিওতে আসেই। আচ্ছা, যদি এখন ত্রিভুজ থেকে আমরা তিনটা কোণের জায়গায় এখন চারটা কোণে যাই, চারটা কোণে গেলেই সেটা চলে আসে কোয়াড্রিলেটারাল বা একের অধিক, মানে 2-3-এর অধিক। তখন এটা হচ্ছে সর্বনিম্ন যেটা, সেটা হয় স্কোয়ার। মানে স্কোয়ারের ক্ষেত্রে অবশ্যই চারটা কোণ সমান থাকতে, অর্থাৎ 90 ডিগ্রি হইতে হয়। এবং স্কোয়ারের যদি আমি এরিয়া বের করি, এরিয়া বের করে হচ্ছে এটা যে উইথ হয়, এটা যদি লেন্থ হয়, তাহলে হচ্ছে আমরা গুণফল হচ্ছে WL, অথবা হচ্ছে উইথ এবং লেন্থের গুণফলটাই আমার হচ্ছে স্কোয়ার এরিয়া। এখন স্কোয়ারের এরিয়া যেহেতু দুইটা সমান থাকে স্কোয়ারের, তার মানে এটাকে যদি এ ধরি, এটাকে এ ধরি, তাহলে স্কোয়ারের এরিয়া আসলে এ স্কোয়ারই সমান সমান। আবার সেম জিনিস এটা যদি কোয়াড্রিলেটার অন্য কিছু হয়, এটা যদি হয় সমান্তরাল হয় অথবা বর্গক্ষেত্র, যা কিছু হয় না কেন স্কোয়ার বাদে, তখন আলটিমেটলি কি হয় এটা বলতেছি প্যারালাল, তখনও সেম এটা যদি বি ধরি এ ইন্টু বি, যেহেতু এটা জাস্ট দুইটাই সমান থাকে, দ্যাটস ওয়াই এ স্কোয়ার, সমান না বিধে এ ইন্টু বি। ওকে, এখন এখান থেকে একটা জিনিস আছে ডায়াগোনাল। ডায়াগোনাল কি ভাই? ডায়াগোনাল হচ্ছে কর্ণ। কর্ণ কি? কর্ণ হচ্ছে অপোজিট বাহুগুলা, মানে পাশাপাশি না। ধরেন এই কোণের সাথে এই কর্নারের সাথে এইটা পাশাপাশি, তার মানে এটা না, অপোজিটটা যেটা থাকে, মানে পাশাপাশি ছাড়া যেগুলো থাকে। ধরেন এইটা হচ্ছে এটা, তাহলে এটার সাথে এইটা না, এটার সাথে বাকি সবাই কর্ণ। তার মানে এই কর্ণ কেমনে বের করবো? বা এই কর্ণ হচ্ছে পিথাগোরাসের মানে স্কোয়ারের কর্ণ সূত্র হচ্ছে a√2। বাট এটা বের করছে কিভাবে আসলে, এটা দেখেন, এটা ছিল 90 ডিগ্রি, এটা তো 90 ছিল, তার অর্ধেক কত? 45। এটার অর্ধেক 45, তার মানে 45 উপর যদি ধরলাম এক্স, এটার উপর যদি ধরলাম এক্স, তাহলে এটা কি √2x, তাহলে কি হলো এক্স এক্স √2x। এই জিনিসটা এইভাবে আসছে, কথা কি বুঝছি? ক্লিয়ার? জি ভাই। তাহলে আমরা স্কোয়ার থেকে আসলে এই জিনিসগুলো লাগবে, যে একটা এরিয়া জানি কিনা তার বের করতে, তার কর্ণ বের করতে জানি কিনা, তার মানে প্যাটার্ন ভাঙি এইটুকু জানতে হইতেছে। কোয়াড্রিলেটারাল বলেন যাই বলেন না কেন, যদি আমার সেম ক্ষেত্রে এখানে যে জিনিসটা সবার প্রবলেম হয়, যদি আমাকে কোন স্পেসিফিক বলে না দেওয়া থাকে, তাহলে ভাই আমি এটার এরিয়া বের করতে পারবো না, বিকজ চিত্রটা এইভাবে হইতে পারে। সো এগুলো আপনি খেয়াল রাখেন, এখান থেকে বড় কিছু না, এখান থেকে এরিয়াই বের করতে আসে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার ট্রাপোজয়েড। ট্রাপোজয়েড হচ্ছে দুইটা বাহু হচ্ছে লাইন হচ্ছে সমান থাকে, এটা সমান্তরাল, আর বাকিগুলো অসমান্তরাল। তাহলে এই ক্ষেত্রে যদি ফর্মুলা চিন্তা করেন, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, মানে এটা যদি B1 হয়, এটা B2 হয়, B1 প্লাস B2 ইন্টু উচ্চতা হচ্ছে এইটুকু উচ্চতা। মাঝে মাঝে লাগে, তার মানে আমি এখানে মেইনলি এরিয়াই বের করার হিসাবগুলো আপনার জানতে হবে। এখানে ভাই অনেক ফর্মুলা আছে জীবনে, আমি কিন্তু এতগুলো ফর্মুলা আপনাকে বলিও নাই পড়তে, পরে আসতে হবে না, ঠিক যতটুক দিতেছি ততটুক ফর্মুলা যেন আপনি মুখস্থ থাকে, এবং আমি ভিডিওতে যা পড়াইছি সেগুলো যেন আপনার খাতায় নোট করা থাকে।
আমি এটাও দিয়ে দিচ্ছি ভিডিওর সাথে মিলিয়ে সুন্দর করে। খাতায় যেন ভাই নোট থাকে, কারণ এটা রিভিশন মানে তো এটাই রিভিশন দিতে হবে আপনার। বুঝতেছি কি বলতে চাচ্ছি, আপনারা কি বুঝতেছেন না তো? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। খাতায় নোট ডাউন করে আমি যা দরকার সবই দিচ্ছি, বাট একটু পড়িয়েন। কারণ আপনি হয়তো বা নিজে নিজে কোনো এক সময় পড়বেন, বাট আমি যেভাবে গুছাই দিতেছি এইভাবে এই একসাথে চলে যাবে, নয়তো আবার পরে আবার পড়তে হবে পেন নিয়ে। বাট এখন হচ্ছে কি, চাইলে হচ্ছে কি আমি একটা ক্লাস দুইটা নিতে পারতেছি, মানে ধরেন আপনি নেক্সট ক্লাসে 40টা করলেন, এরপরে 40টা দিলাম, অনেক প্রবলেম রয়ে গেল, প্রয়োজন আমরা আরেকটা ক্লাস বাড়াইতে পারতেছি। বাট একবার ব্যাচ শেষ হয়ে গেলে আপনি ওই অপশনটা তো আর পাইতেছেন না, কারণ তো ব্যাচের সময় শেষ হবেই। সো এইটুকু খেয়াল রাখেন। আচ্ছা, সো আমরা কোথায় গেলাম? এটা সেম জিনিস। তাহলে সার্কেলের ক্ষেত্রে কি আছে, বৃত্তের পরে সার্কেল থেকে আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে একটা বৃত্ত আছে। আমরা নেক্সটে যখন ম্যাথ করবো তখন হয়তো বা করবো এগুলো, বাট এখন তো সময় নেই। সার্কেলে হচ্ছে একটা বৃত্ত থাকে কেন্দ্র থেকে টোটাল যে দূরত্বটা একটা বৃত্ত থেকে আরেকটা বৃত্তের এইটুকু যে ব্যাসার্ধ বরাবর কাটতেছি, মানে সব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কিন্তু সর্বোচ্চ দূরত্ব, এবং সর্বোচ্চ দূরত্ব কি রেডিয়াস বরাবর দূরত্বকে বা ব্যাসার্ধ বরাবর দূরত্বটাকে আমরা সর্বোচ্চ দূরত্ব বলতেছি। এগুলো কিন্তু ছোট কম দূরত্ব। তার মানে এই যে বৃত্ত থেকে এইটুকু ডিস্টেন্সটাকে সর্বোচ্চ কেন্দ্র থেকে সর্বোচ্চ দূরত্বটাকে আমরা বলতেছি রেডিয়াস, আর পুরোটাকে আমরা বলতেছি ডায়ামিটার। তাহলে ডায়ামিটার হচ্ছে দুইটা আরের সমান বা দুইটা রেডিয়াসের সমান। আর যদি একটা বৃত্তের কেন্দ্র থেকে আমি যদি তার রেডিয়াস বের করতে পারি, তাহলে তার এরিয়া বের করতে পারবো, সেটা হচ্ছে পাই আর স্কয়ার। পাই দিয়ে গুণ করলে তার এরিয়াটা পেয়ে গেলাম। আর একটা বৃত্ত একটা পূর্ণ সার্কেল ঘুরে আসতে যেটা ঘুরে আসে, এটা তার দূরত্ব, মানে এটাই তার হচ্ছে মেইনলি দূরত্বটা, বা মেইনলি যে কাজটা করছে। একটা বৃত্তে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ঘুরে আসাটাকে আমরা বলতেছি তার দূরত্ব বা তার সারকামফারেন্স। বাংলা যদি বলে তার দূরত্ব কি 2 পাই আর পুরোটা যদি ঘুরে আসে, তাহলে এই দিয়ে গেলাম। তাহলে আমরা বেসিক ফর্মুলা যে দুইটা ডায়ামিটার জানি, পায়ের স্কয়ার জানি, সারকামফারেন্স জানি, এর থেকে আর এক্সট্রা বাই দুইটা সূত্র লাগে। সেটা কি? সেক্টর এরিয়া বা আর্ক লেন্থ। এই দুইটা কি, একটা বৃত্ত থেকে আমি তো পুরোটার এরিয়া জানা শিখে ফেলছি, বাট আমাকে বললো যে ভাই একটু স্পেসিফিক করে এইটুকু কেটে দিয়েছে, বলছে এটা কোনটা হচ্ছে থিটা, বললো যে এখান থেকে এখানে দূরত্বটা কত। মানে আগে তো পুরোটা দূরত্ব বের করছিলাম 2 পাই আর, এখন আমরা জাস্ট এইটুকু দূরত্ব কত কোণের সাপেক্ষে। আগে ছিল 360 ডিগ্রি কোণ, এখন থিটা কোণ। তো দেখেন আমি যদি বের করি, আগে ছিল 360 ডিগ্রি কোণকে ভাঙছি 360কে ভাঙছি, থিটার অংশ নিছি, আর টোটাল এরিয়া ছিল, যেহেতু আমি সেক্টর এইটুকু বের করতে বলছে, টোটাল ছিল 2 পাই আর দূরত্ব, সেটা থেকে নিছি মাত্র কত, এটাকে যদি আমরা ধরি হচ্ছে আর্ক লেন্থ, তাহলে এইটুকু আর্ক লেন্থ অবস্থায় সূত্রটা নিয়েছি। তার মানে আর্ক লেন্থের সূত্রটা কী দাঁড়ালো, আমি যদি এই পাশে চলে আসে তাহলে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর। এই যে এই ইকুয়েশন থেকে আসছে। সেম জিনিস আমি যদি এরিয়া চিন্তা করি, তাহলে এইটুকুর এরিয়া কত, টোটাল ছিল থিটা মানে 360 ডিগ্রি, তার থিটা অংশ নিলাম ইকুয়াল টু টোটাল এরিয়া ছিল হচ্ছে পাই আর স্কয়ার, তার এইটুকু এরিয়া নিয়েছি। এটাকে আমরা বলতেছি সেক্টর এরিয়া। নামগুলো একটু মনে রাখেন, পরীক্ষা হলে ঠিক এই নামই আসবে, এই জন্য মুখস্থ করতে হবে। তাহলে সেক্টর এরিয়া সূত্র কি দাঁড়ালো, থিটা বাই 360 আর গুণ করে দিলে ইন্টু পাই আর স্কয়ার। তাহলে আলটিমেটলি জাস্ট আপনাকে সরাসরি বলে দিবে ভাই আর কত বার বের করতে হবে, দেন থিটাটা কেস করে বের করে সুন্দর করে বলবেন। বৃত্ত জানলে অর্ধবৃত্ত জানতে হবে। অর্ধবৃত্ত কি, একটা বৃত্তকে যখন দুই ভাগে ভাঙি তখন তাকে অর্ধবৃত্ত বলে, মানে চাঁদার মতো, এটাকে বলতেছে অর্ধবৃত্ত। তার মানে এরিয়া হবে অর্ধেক, পায়ের স্কয়ারকে 2 দিয়ে ভাগ করলে তার এরিয়া হবে। এইগুলো জাস্ট বেসিক জিনিস, এগুলো আমাদের ম্যাথের সময় লাগবে। পাশাপাশি এখানে কিছু ফর্মুলা আছে, হাজার ফর্মুলা আছে, মানে বাট আমি হাজার না, জাস্ট এই যে কিউব, রেক্ট্যাঙ্গুলার প্রিজম বা সিলিন্ডার, এই রেকমার প্রিজম বা সলিড বলা হয়, এদের সারফেস এরিয়া, ভলিউম এবং ডায়াগোনালের সূত্রগুলো ঠুটোস্থ মুখস্থ আস্তে আস্তে আপনার করে দেওয়ার দায়িত্ব। কারণ পরীক্ষা হলে এগুলো যখন আসবে তখন পেস আসবে না, সরাসরি আসবে, বলে দিবে এটা লাগবে, মানে এইগুলো জাস্ট এক্সট্রা জিআরিতে জাস্ট এটাই। তার মানে এই পিডিএফে যা সূত্র আছে সেগুলো পড়বেন। পাশাপাশি ভিডিওতে কতগুলো ইনস্ক্রাইবড সূত্র বলছিলাম, যে একটা
বৃত্তের ভিতরে একটা ইকুয়েটর হইলে কি হয় সূত্র, এরকম 2-3টা এক্সট্রা সূত্র বলছিলাম, ওগুলো আশা করি নোট ডাউন করছেন। নেক্সট ক্লাসে ওই 40টা ম্যাথ করার আগে আবার পুরো ভিডিওটা এবং এই ফর্মুলাগুলো সবগুলো আবার খাতায় নোট ডাউন রিভিশন দিবেন, তারপর ওই 40টা করতে চেষ্টা করবেন। সেখানে যা যা প্রবলেম আছে টুইকে রেখে দিবেন, আমরা ক্লাসে ডিসকাশন করবো। ক্লিয়ার? পুরো ক্লাস বুঝছি? হ্যাঁ ভাইয়া। সো আমরা যেহেতু নেক্সট ক্লাসে কোয়ার নিব, তার মানে আপনাদের জন্য একটু প্যারা কম, যে 2 দিন আছে, 2 দিন সময় আবার রিভিশন দেন, আমি এটা অ্যাড করে দিয়েছি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ম্যাথ করব, ম্যাথের প্রবলেমগুলো দেখবো আর কি। সো জাস্ট এইখান থেকে সুন্দর করে, এবং আমি কিন্তু এখানে সলিউশন পর্যন্ত দিয়ে দিয়েছি। এই যে এই ম্যাথগুলো সলিউশন আছে, আপনি প্রথমে দেখবেন, প্রথমে ম্যাথ করার চেষ্টা করবেন, তারপরে দেখবেন, তারপরে যে যে প্রবলেমগুলো আছে একদম ইঞ্চি ইঞ্চি প্রবলেম, যেই প্রবলেমটা হয়তো বা প্রবলেম না বাট আপনার কাছে মনে হচ্ছে একটু ক্লিয়ার হয়ে নিলে ভালো হয়, সেটাও ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন। সবাই ক্লিয়ার আজকে ক্লাস?